সো আমরা এখন চাচ্ছি হচ্ছে একটু অর্গানাইজড ওয়েতে পিছনের জিনিসগুলো আমরা অনেক কিছুই দেখে ফেলেছি। এতদিন একটু স্ক্যাটার্ড ওয়েতে আমরা বিভিন্ন জিনিস দেখতেছিলাম, কারণ হচ্ছে বা প্রবলেম ইয়েতে যাচ্ছিলাম, কারণ আমি বুঝতে পারতেছিলাম তোমাদেরও খুব একটা কনসেন্ট্রেশন পাচ্ছি না। যার কারণে আমরা বিভিন্ন প্রবলেম দেখতেছিলাম। এখন আমরা সিলেবাসটাকে একটু ডিফাইন করার ট্রাই করব আস্তে আস্তে। একটু আমাদের যে কন্টেন্ট গুলো আছে আমরা সেগুলো একটু কভার করার দিকে যাব। আমি সিলেবাসটা গতকালকেও দেখেছি, এখান থেকে অনেক জিনিসই আছে যে জিনিসগুলো আমরা মাঝখানে মাঝখানে একটু কি বলে না দেখে চলে গিয়েছি, বা এই যে এই সিলেবাসটা মেইনলি করা যেখান থেকে সেটা যদি তুমি ধরো, তাহলে বেসিক মানে এটার মেইন বেশিরভাগ বেশিরভাগ কন্টেন্টই তুমি পাবা পাইথনের যেই টিউটোরিয়াল, যেটা docs.python.org। এই এই সাইটের মধ্যে যে টিউটোরিয়ালটা আছে মেইনলি তোমাদের এখানকার সিলেবাসটা যে তৈরি করা, এই সিলেবাসটা তৈরি করা এই সাইটটার উপরে ডিপেন্ড করে, বা এই সাইটটাতে যে টপিক গুলো আছে ম্যাক্সিমাম দেখবা সেই ধরনের টপিক গুলাই তোমার এখানে বেশি চলে এসেছে আর কি, বা সেখান থেকেই সামারাইজ করা। তো আমরা একটু এখান থেকে কিছু দূর মানে আগের কিছু জিনিস আমরা বাদ দিয়েছি কিনা সেই জিনিসগুলো একটু দেখব, আর এরপরে আমাদের পরের টপিক যেগুলো আছে সেগুলোর দিকে আমরা একটু মনোনিবেশ করার চেষ্টা করব। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত একটু মানে দ্রুত যাব, আমরা স্কিম থ্রো করে যাব। পরবর্তীতে আমাদের 7 এর দিকে যে আমরা পাবো ফাইল বা রেগুলার এক্সপ্রেশন, ওই ধরনের বা ক্লাস প্যাকেজ, এই ধরনের জিনিসগুলো আমরা একটু একটু করে দেখা শুরু করবো আর কি। ওকে, সো এইখানে মানে এই ফার্স্ট ইয়েতে তোমরা যারা যারা একটু পড়তে বেশি ভালোবাসো, অর্থাৎ ধরো যে ভিডিও বা এগুলি দেখাচ্ছে পড়তে ভালোবাসো, আমার মনে হয় তোমরা এই ডক্স এখানে একটু ডিটেইল লেখা, এটা তোমাদের প্রথমে দেখাই নাই, এটার কারণ হচ্ছে এখানে একটু ডিটেইলস লেখা। সো এগুলা যারা পড়তে একটু ভালোবাসো বা পড়তে পড়ার চর্চাটা করতে চাও, তারা এখান থেকে পড়তে পারো, তাইলে মানে অনেক কিছুর সম্পর্কে তোমার খোলাসা হবে আর কি, বা তোমরা জানতে পারবা। সো এইগুলো আমরা দেখেছি, এগুলা ওই ইনভোকিং বা আর্গুমেন্ট পাসিংটা দেখি নাই, বাট এই ধরনের ইন্টারেক্টিভ মোড এই জিনিসগুলো আমরা দেখেছি। ঠিক আছে, এইগুলা যাদের ইন্টারেস্ট আছে তারা এই জিনিসগুলো একটু দেখো। এনকোডিং বা বিভিন্ন ওই কি বলে এটাকে, এনকোডিং জিনিসটা হচ্ছে ওই আমরা যে আজকি দেখেছি এই ধরনের তোমার স্পেশাল ক্যারেক্টার তো অভাব নাই, বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে। সো এই ধরনের অনেক ধরনের তারপর তারা আবার এটাকে রাখে, ইন্টারনালি রাখে আবার একটু তাদের মতো স্পেশালাইজড করে। তো সেই রাখাটার মানে এই যে একটা জিনিসকে আরেকটা জিনিস সে পরিবর্তন করতেছে, এটাকেই বলা হয় মানে তার সুবিধা মতো জিনিসে পরিবর্তন করে রাখতেছে, এটাকেই বলা হচ্ছে এনকোডিং। সো বিভিন্ন ধরনের এনকোডিং আছে, UTF-8, UTF-16 বা আরো এইগুলা এনকোডিং এর নাম তোমরা হয়তো শুনেছো। ঠিক আছে, উইন্ডোজ 1252 এনকোডিং, এই ধরনের বিভিন্ন ইউনিক্স এগুলি এনকোডিং আছে। সো এগুলি সম্পর্কে যাদের একটু জানার ইচ্ছা আছে তারা এখানে আরো একটু পড়ে দেখতে পারো আর কি, তাহলে তোমার তোমার আরো ভালোভাবে বুঝতে পারবা। ওকে, এখানে আজকি ক্যারেক্টার বা এগুলার সহ কিভাবে এনকোডিং প্রসেসটা আসলে কি, এইগুলা সম্পর্কে আরো ডিটেইল জানতে পারবা। যাই হোক, আমরা আমাদের মেইন পার্থক্য মানে মেইন উদ্দেশ্য এখানে হচ্ছে ইনভোকিং দ্য ইন্টারপ্রিটারের সাথে ইন্টারেক্টিভ মোডে কিভাবে কাজ করে, বা ইন্টারপ্রিটারের সাথে কিভাবে কমিউনিকেট করে সেই জিনিসটা দেখা। এবং আমরা ইয়ে থেকে যে কাজটা কি বলে একটা পাইথন ফাইলকে কিভাবে রান করাইতে হয়, এইটাই হচ্ছে পাইথন ইন্টারপ্রিটার দিয়ে। তো আমরা তো দেখেছি, ধরো যে আমি যদি এখানে সিএমডি লিখি, তারপর পাইথন লিখলেই বুঝবো যে এখানে পাইথন কি আসলে ইনস্টলড আছে কিনা, এবং এটা ইন্টারেক্টিভ মোডে চলে গেল। এটা পাইথন ফাইল রান করাইতে হলে পাইথন দিয়ে তারপরে তুমি পাইথন ফাইলের নাম XYZ দিয়ে .py, সো ওইটা দিলে সে XYZ পাই কে সে কি করবে, এক্সিকিউট করবে। মানে ফাইল থেকে একটা ফাইলের মধ্যে প্রোগ্রাম লিখলে সেটাও করতে পারতেছো, ইন্টারেক্টিভ মোডেও তুমি কাজ করতে পারতেছো।
সেই জিনিসগুলো তোমরা মোটামুটি জানো। এছাড়াও ফাইল আমরা যখন দেখবো আর একটু বেটার, আজকে আসলে ওই ফাইলকে টার্গেট করেই কাজ করব। আচ্ছা, এরপরে ইনফর্মাল ইন্ট্রোডাকশন। এই যে দেখো এইখানে যে টপিকগুলো, ইনভোকিং ইন্টারপ্রিটার, আর্গুমেন্ট পাসিং, ইন্টারেক্টিভ মোড, এই সোর্স কোড এনকোডিং, এই জিনিসগুলো কিন্তু আসলে এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছে আর কি। এবং তোমার এই যে কি বলে অ্যান ইনফর্মাল ইন্ট্রোডাকশন টু পাইথন, এটাকে হয়তো একটু এই যে ইনফর্মাল ইন্ট্রোডাকশন টু পাইথন ইউজিং পাইথন অ্যাজ ক্যালকুলেটর। সো পাইথনকে ক্যালকুলেটর হিসেবে তোমরা ইউজ করতে পারো, সেটা তো মানে ইন্টারেক্টিভ মোডে আমরা এমনিতেই পারি। তো এখানে আরো কিছু ক্লিয়ারলি একটা জিনিস মনে হয় বলতে আমি ভুলে গেছি, তোমরা মানে নিজে থেকেই বুঝেছো কিনা আমি জানি না। এই যে হ্যাশটা দিয়ে আমরা কিন্তু পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট করি, অর্থাৎ এটার পরে যা থাকবে সেটা কমেন্টের মধ্যে থাকবে। কিন্তু যদি এটা কোন একটা স্ট্রিং এর ভিতরে থাকে তাইলে সেটা কিন্তু হ্যাশটা কি হবে না, কমেন্ট হিসাবে কাউন্ট হবে না। ঠিক আছে, সো এটা তোমাকে দেখে নিতে হবে এটা কি কোনো একটা স্ট্রিং এর ভিতরে কিনা। হ্যাশ দেখা মাত্রই তুমি বলে দিতে পারবা না যে এর পরে যেগুলো আছে সবই কমেন্ট। ওকে, যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং এর ভিতরে এটা, এই যেখানে লেখা আছে দিস ইজ নট এ কমেন্ট বিকজ ইটস ইনসাইড কোটস। ঠিক আছে, সো এটা সিঙ্গেল কোট হোক ডাবল কোট হোক, স্ট্রিং এর মধ্যে থাকলে সেটাকে আমরা কমেন্ট বলতেছি না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে তো জাস্ট প্লাস মাইনাস ইন্টু এগুলো দেখিয়েছে, এগুলো তোমরা ভালো করেই জানো, আমার চেয়ে ভালো জানো এই জিনিসগুলো। এটা এটা হচ্ছে পাওয়ার, তাই তো? পাওয়ার ক্যালকুলেশন এভাবে আমরা করে থাকি, এগুলো তোমরা জানো, এগুলি তোমরা ভালো জানো। সো এন্ড যদি ডিফাইন করা না থাকে এটা একটা নট ডিফাইন্ড একটা এরর দিচ্ছে আর কি। এরপর নর্মাল এগুলি নর্মাল জিনিস। আন্ডারস্কোর দিয়েও কিন্তু একটা সে ভেরিয়েবল আন্ডারস্কোর দিয়ে কি করতেছে এটা, interactive mode, the last printed expression is assigned to the variable underscore। এই যে এখানে একটা মজার বিষয়, অর্থাৎ তুমি লাস্ট যেই ভেরিয়েবলটা প্রিন্ট করবা সেটা থেকে যায় কোথায়, সেটা থেকে যায় আন্ডারস্কোরে। যেমন ধরো x equal to 10, y equal to 5, তাহলে x into y, ঠিক আছে, x into y, এটা 50 না, এই 50 রয়ে গেছে আন্ডারস্কোরের মধ্যে। তুমি আন্ডারস্কোর প্লাস 6 যদি দাও তাহলে 56 পাচ্ছ। ঠিক আছে, এটা একটা মজার জিনিস আমরা দেখতে পেলাম। সো এই আন্ডারস্কোরের একটা বিশেষ গুরুত্ব এখানে আছে আর কি, বুঝতে পেরেছো? সো আন্ডারস্কোরের মধ্যে আমরা কি কোনো কিছু রাখতে পারবো কিনা, আন্ডারস্কোর ইকুয়াল টু সামথিং দেওয়া যাবে কিনা, 58 করে দেওয়া যাবে কিনা, এবং আন্ডারস্কোর এরপরে কত থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আন্ডারস্কোরকে আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো এবং এইটা আমরা ম্যানুয়ালিও অ্যাসাইন করে দিতে পারবো এবং এভাবে করে প্রিন্ট করতে পারবো। সো আন্ডারস্কোর আসলে কোন একটা রেজাল্ট শো করার পরে সে এক্সিস্ট করে। একটা একটু জিনিস দেখে নেই, ধরো পাইথন প্রথমে যখন শুরু করলাম তখন যদি আন্ডারস্কোর প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হয় দেখি। প্রথমে আন্ডারস্কোর ডিফাইন না, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা? তুমি যখন 5 প্লাস 6 অর সামথিং দিলা তারপরে যদি আন্ডারস্কোর দাও তারপরে কিন্তু আন্ডারস্কোর ডিফাইন্ড হয়ে গেল। প্রথমে কোন একটা জিনিস প্রিন্ট করে ফেলছো তারপরে কিন্তু আন্ডারস্কোরটা ডিফাইন্ড হয়ে গেছে। ঠিক আছে, সো আন্ডারস্কোর সম্পর্কে জানতে পারলা, এই আন্ডারস্কোর এটা একটা সুন্দর জিনিস। ওকে, আচ্ছা, সো স্ট্রিং তো আমরা স্ট্রিং সম্পর্কে জানি, বিসাইডস পাইথন ক্যান অলসো ম্যানিপুলেট স্ট্রিং enclosed in single quotes double quotes with the same result। এই এত ক্যান বি ইউজড টু এসকেপ কোডস, অর্থাৎ এটা আমরা আগেই বলেছি যে এসকেপ সিকোয়েন্স, অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি সিঙ্গেল কোটেশন আলাদাভাবে প্রিন্ট করতে মানে বোঝাতে চাও যে এটা আসলে একটা সিঙ্গেল কোটেশন ক্যারেক্টার, তাহলে আগে ওই স্ল্যাশ দিতে হবে। এটাকে বলা হয় এসকেপ কোডস বা এসকেপ সিকোয়েন্সও বলা হয়। ওকে, সেখানে এই জিনিসগুলো একটু দেখিয়েছে, এগুলো আবারও দেখতে পারো। তোমার সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশনটা হচ্ছে তখন
এই স্ল্যাশটা দেওয়া লাগবে না, কিন্তু সিঙ্গেল কোটেশন এর জন্য স্ল্যাশ দেওয়া লাগবে, কারণ সিঙ্গেল কোটেশন দিয়ে সে যাতে কনফিউজ না হয়ে যায় যে এখানে তুমি কি আসলে এটার শেষটা এখানে করতেছো নাকি জাস্ট সিঙ্গেল কোটেশনই প্রিন্ট করতে চাচ্ছ। ঠিক আছে, ওকে। সো তুমি যে কোনো কিছুই প্রিন্ট করতে পারো, সেই জিনিসগুলো দেখাচ্ছে স্ল্যাশ সাম স্ল্যাশ নেম। ঠিক আছে, হেয়ার স্ল্যাশ এন মিনস নিউ লাইন, অর্থাৎ এই যে স্ল্যাশ এন যখনই দিয়ে দিয়েছে তখন সে কিন্তু এখানে এই স্ল্যাশ এন দিয়ে বুঝতেছে নিউ লাইন। সো এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। আবার এখানে একটা ব্যাপার হলো যে তুমি যদি ওই এই ধরনের স্ল্যাশ দিয়ে কাজটা না করতে চাও, তাহলে এটাকে বলা হয় র স্ট্রিং। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ক্যারেক্টার্স prefaced by slash to be interpreted as a special characters, you can use raw strings by adding an r before the first quotation. সো এটার আগে যদি আর কথাটা আর জিনিসটা ইউজ করো, তাহলে সে হুবহু এই জিনিসটাই রাখবে। ঠিক আছে, এটার মধ্যে কোনো পরিবর্তন সে করবে না। ওকে, তো এরপরে তোমার এখানে মাল্টিপল একটা স্ট্রিং কে কিভাবে মাল্টিপল ইয়েতে, এই যে ট্রিপল কোটস দিয়ে স্ট্রিং লিটারালস ক্যান স্প্যান মাল্টিপল লাইন, ওয়ান ওয়ে ইজ ইউজিং ট্রিপল কোটস। সো ট্রিপল কোটস দিয়েও করতে পারো, ট্রিপল কোটস দিলে যেটা হবে সেটা মাল্টিপল লাইনেও তুমি স্ট্রিং এর এটা ব্যাপ্তিটা রাখতে পারবা আর কি। ঠিক আছে, এখানে স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে এখানে আসলে নিউ লাইনটা হবে না, এটা এটা এখান থেকে শুরু হবে। এটা পরও যদি স্ল্যাশ দিয়ে দিত তাহলে এই হাইফেন এইচটা যেটা এই লাইনে চলে আসতো প্রিন্টের সময়, এখানে প্রিন্ট হতো আর কি। সো স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে পরের লাইনটাতে যা লিখতেছি এটা এটার পরেই। ঠিক আছে, আচ্ছা এইগুলা তো তোমরা জানো যে স্ট্রিং কে কোন একটা সংখ্যা দিয়ে গুণ করলে পরে ওই স্ট্রিংটা জাস্ট রেপ্লিকেট করে অতবার। ঠিক আছে, তিনবার বলেছে, উন কে তিনবার দিয়ে তিন গুণ করে তারপরে আই অ্যাম যোগ করা হয়েছে। সো উন 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 আই অ্যাম প্রিন্ট হলো আর কি। ওকে, two or more string literals next to each other are automatically concatenated. ওকে, এইভাবেও তাহলে কনকেটেনেশন করা যায়, এটা অবশ্য আমি নিজেই জানতাম না। পাই প্লাস থন, এটা একটু করে দেখা যেতে পারে। অর্থাৎ তুমি যদি এক্স এবং ওয়াই পাশাপাশি লিখো তাহলে তারা এটাকে এরকম নিয়ে নিচ্ছে, কে ইকুয়াল টু হাউ আর হাউ আর ইউ, তাহলে কে ইকুয়াল টু হাউ আর ইউ প্রিন্ট হচ্ছে। ওকে, ওই প্লাস দেওয়া না দেওয়া আর কি একই, সেটা বোঝানোর চেষ্টা করতেছে, তার কাছে প্লাস দেওয়া না দেওয়া একই। Okay, the features is particularly useful when you want to break long strings. লং স্ট্রিং কে যখন আমরা ব্রেক করতে চাবো তখন এটা কাজে লাগবে, এবং এই যে টেক্সটের মধ্যে এটা রেখে দিলাম। সো এটা আবার এর ক্ষেত্রে কাজ করবে না, ভেরিয়েবলের ক্ষেত্রে কাজ করবে না। দিস অনলি ওয়ার্কস উইথ টু লিটারাল দো, নট উইথ ভেরিয়েবলস অর এক্সপ্রেশন। এই যে ভেরিয়েবল দিল, ভেরিয়েবলের পরে এই জিনিসটা দিল, কিন্তু এটা কিন্তু এরর দেখাচ্ছে সে। ঠিক আছে, শুধুমাত্র লিটারালের ক্ষেত্রে কাজ করবে। লিটারাল বলতে বোঝাচ্ছে এই ধরনের কনস্ট্যান্ট যেগুলো দিয়ে অ্যাবসলিউট এটার মধ্যে কি আছে আমরা জানি এবং দেখা যাচ্ছে, এই ধরনের লিটারালের ক্ষেত্রে কাজ করবে আর কি। এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে এই প্লাস চিহ্ন ইউজ করতে হবে ভেরিয়েবল এবং লিটারাল যোগ করার জন্য। ওকে, এরপরে আমাদের এখানে এই স্ট্রিং বা ইন্ডেক্সিংটা আছে, আমরা জানি 0তম ইন্ডেক্সে কি আছে সেটা দেখার জন্য তুমি এই ভেরিয়েবলের নাম, তারপরে 0 দিচ্ছ, 5 দিচ্ছ, -1 দিলে একেবারে শেষেরটা, -2 দিলে শেষ থেকে দ্বিতীয়টা, এইভাবে করে করে এই ও আসতেছে। ঠিক আছে, -6 দিলে একেবারে প্রথমে চলে আসলো, -1 2 3 4 5 6। ঠিক আছে, সো এইভাবে, এবং যে কোনো অংশ তুমি যে কোনো স্প্যান নিতে পারতেছো 0 থেকে 2 মানে হচ্ছে 2 ইন্ডেক্সটা এক্সক্লুসিভ। ঠিক আছে, এই যে ইনক্লুডেড
এক্সক্লুডেড, মানে 0 1 শুধুমাত্র আসবে, 2 আসলে আসবে না। ঠিক আছে, আমরা রেঞ্জের ক্ষেত্রেও দেখেছি এই বড়টা সবসময় এক্সক্লুডেড থাকে। ওকে, সো এখানে ওইগুলাই দেখাইছে 0 থেকে 1 পর্যন্ত নিল, আর এখানে 2 থেকে শেষ পর্যন্ত। এটা আমরা স্কিপ করা মানে হচ্ছে পুরাটা নিয়ে নেওয়া। ঠিক আছে, তো এখানে ইন্ডেক্সিং করে একটু দেখিয়েছে কোন জায়গায় কোন ইন্ডেক্সিংটা আসলে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, এভাবে করে যাচ্ছে। আবার এই দিক থেকে যদি আসো তাহলে মাইনাস থেকে এটা -1, এটা -2, -3, এইভাবে করে করে যায় আর কি। ঠিক আছে, তুমি এরকম বাইরের কিছু একটা দিলে তখন সে বলবে যে না, এটা আউট অফ ইন্ডেক্স, এত স্ট্রিংটা আসলে এত বড় না। ওকে, কিন্তু তুমি রেঞ্জের মধ্যে যদি ইউজ করো তাইলে যেটা হচ্ছে, বা এমন একটা ইউজ করো যেটার আউট অফ ইন্ডেক্স রেঞ্জ, রেঞ্জিং এর ক্ষেত্রে তখন সে জাস্ট যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত নিচ্ছে, বা যতটুকু পর্যন্ত আছে তারপরে যদি তারপরের কোনো ইন্ডেক্স দিলে পরে সে এটা ইন্টি একটা কিছু দিচ্ছে আর কি। ঠিক আছে, কিন্তু এরকম স্লাইসের মধ্যে তুমি ডাইরেক্টলি কখনো কোনো কিছু এই ধরনের অ্যাসাইন করতে পারবে না, কারণ স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ এটাকে এডিট করা যায় না। এটা আমরা আগেই পড়েছি। সো এই পাইথনকে জাইথন তুমি সহজেই করে ফেলতে পারতেছো। পাই এগুলি আসলে বিভিন্ন পাইথনের মডিফাইড কিছু ল্যাঙ্গুয়েজ আছে পাইথন থেকে, যারা তাদের সুবিধা মতো ই করেছে, জাইথন, তারপরে পাই এগুলি আবার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, এখানে কি লিখছে, সুপার কল ইফ রেগি লিস্ট, পড়া মুশকিল। আচ্ছা, সো এটা দিয়ে ওই লেনটাই হলো এখানে মূল উদ্দেশ্য। এগুলো সম্পর্কে আরো জানতে হলে তোমাকে এগুলি দেখতে হবে, সেগুলোই বলছে আর কি। সো এগুলা আসলে পরের চ্যাপ্টার গুলাতে আছে। স্ট্রিং মেথড, স্ট্রিং নিয়ে আসলে আমরা অনেক কিছু দেখেছি, তারপরেও এখানে দেখি আরো দেখাবে। সো লিস্টের সম্পর্কে আমরা দেখেছি ডাইরেক্টলি অ্যাসাইন করা যায় এবং এটা নিয়ে কাজ করা যায়। লিস্টের এরকম স্লাইসিং করা যায় ওই স্ট্রিং এর মতোই, ঠিক ঠিক আছে। এরকম করে করলে আর ডাইরেক্টলি অ্যাসাইন করলে কি মানে পার্থক্যটা কি আমাদের মনে আছে তো না? এটাকে বলা হয় শ্যালো কপি, বা তুমি অনেকটা শ্যাডো কপিও বলতে পারো। বা এখানে দুইটা টার্ম আসলে, একটা হচ্ছে শ্যালো কপি। শ্যালো কপি হচ্ছে ওই 5 বাই, সরি একটু শ্যালো কপিটা দেখি, 5 বাই ভ্যালু, আর 5 বাই রেফারেন্স হচ্ছে ডিপ কপি। A deep copy function avoids the problem keeping a memo dictionary object already copied in the current copy path, and is a shallow copy construct a new compound object and then to extend possible insert reference into it to the object found in the original. A deep copy constructs a new compound object and then recursively inserts copies into it to the object found in the original. আচ্ছা, তাহলে কি বললো, a shallow copy constructs a new compound, একটা নতুন কম্পাউন্ড অবজেক্ট তৈরি করে এবং then to extend possible insert references to into the objects found in the original compound object, then recursively insert copies into it to the objects found in original. আচ্ছা, এটা অবশ্য রেফারেন্সারই না, এটা আমি একটু ভুল বুঝেছি। শ্যালো কপি আর ডিপ কপি এই দুইটা আমরা আরো পরে ভালোভাবে বুঝবো, এখন আসলে বুঝতে পারবো না। আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ধরো যে আমরা যখন ক্লাস নিয়ে কাজ করব তখন দেখবো যে এটার মধ্যে অনেক একটা একটা ডেটার মধ্যে আরো অনেক সাব ডেটা থাকে। তো সে যেটা করে এই পুরাটাকে একবারে কপি করে নিয়ে জাস্ট প্রথম ডেটাটাকে করে ফেলে আর কি, জাস্ট পয়েন্ট করে নেয়, এটাকে বলে শ্যালো কপি। ডিপ কপি হচ্ছে একটা একটা করে সে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে
ওই নতুন রেফারেন্স তৈরি করে ওখানে কপি করে আর কি। অর্থাৎ কি বলে এটা হচ্ছে শ্যালো কপি, মানে হচ্ছে এই পুরাটাকে একবারে কপি করে নিচ্ছে, তারপরে এই ফার্স্টটা রেফারেন্সটা সে রিটার্ন করে দিয়ে দিচ্ছে। আর যদি ডিপ কপি হইতো তার মানে হচ্ছে পুরাটা না কপি করে একটা একটা করে কপি করতো এবং সেটা রেফারেন্স নিয়ে আসতো, একটা একটা করে কপি করে নতুন জায়গায় নিয়ে যেত আর কি। যাই হোক, লিস্ট আমরা কিভাবে যোগ করে সেটাও আমরা এখানে দেখতে পাবো। আনলাইক স্ট্রিং হুইচ আর ইমিউটেবল, এই আনলাইক স্ট্রিং মানে হচ্ছে স্ট্রিং এর মতো না, স্ট্রিংটা হচ্ছে ইমিউটেবল, লিস্টটার মিউটেবল টাইপ। অর্থাৎ তুমি ডাইরেক্টলি এটার যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারবে। এই যে দেখো, ডাইরেক্টলি আমরা একটা নাম্বারকে বা একটা ইকে চেঞ্জ করে দিতে পারতেছি। সো এটা হচ্ছে মিউটেবল, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, তাকে যে কোনোটা তুমি ফট করে চেঞ্জ করে দিতে পারবে না। একটা এর যে কোনো মানে এটাকে তৈরি করা হয়েছে যেভাবে, তারপরে ওই স্ট্রিং এর মধ্যে আর কোনো কি করা যায় না। এই যে আমরা কনক্যাটেনেট করতেছি, কনক্যাটেনেট করে কিন্তু নতুন একটা অবজেক্ট তৈরি করতেছি বা নতুন একটা স্ট্রিং তৈরি করতেছি, ঠিক আছে। আর এখানে কিন্তু নতুন একটা অবজেক্ট তৈরি হচ্ছে না, এই আগের অবজেক্টে এই ডাটাটা রিপ্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে ওই ডাটাটা রিপ্লেস করার জাস্ট একটা ক্যারেক্টার বা এই ধরনের এটার মধ্যে কোনো কিছু অ্যাক্সেস করে ওইটা রিপ্লেস করার সুযোগ আমাদের ইয়েতে নেই, স্ট্রিং এর মধ্যে নেই, ঠিক আছে। ওকে, তারপরে আমরা লিস্টের মধ্যে অ্যাপেন্ড এই ফাংশনটা দিয়ে হচ্ছে লিস্টের মধ্যে যে কোনো কিছু অ্যাড করি, অ্যাড করতেছি, ঠিক আছে। এই যে এখানে লিস্টকে এভাবে ডাইরেক্টলি ইনিশিয়ালাইজ করে তারপরে সেটা মধ্যে আমরা চাইলে এই যে লিস্টের মধ্যে কিন্তু স্লাইসিং করে, এটাকে আমরা স্লাইসিং বলি আর কি সাধারণত, এই স্লাইসিং করে এতটুকুর মধ্যে তুমি এই 2 থেকে 2 3 4 এই তিনটা ডেটার মধ্যে কি কি দিবা এগুলো এই লিস্টে বলে দিলে সেগুলো কিন্তু ঠিক ঠিক ওইগুলা রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস সাম ভ্যালুস, ঠিক আছে। এই যে এরা কিন্তু ওই সি ডি ই এগুলাকে বড় হাতের দিয়ে রিপ্লেস করে দিচ্ছে এবং সেগুলো ঠিক ঠিক রিপ্লেস হয়ে গেছে জায়গা মতো। নাও রিমুভ দেম। সো তুমি যদি রিমুভ করে দিতে চাও জাস্ট এমটি এইটার বদলে এটা রেখে দিতে বললা আর কি, ঠিক আছে। তার মানে হলো 2 থেকে 5 পর্যন্ত এগুলো ডিলিট হয়ে গেল পুরোটা ক্লিয়ার করার জন্য ডাইরেক্ট, ঠিক আছে। মজার ব্যাপার স্যাপার। লেন্থ বের করা যাচ্ছে, যে কোনো ধরনের ডেটা টাইপ, এবং এই অন্য আরেকটা লিস্টকে তুমি এটার সাব লিস্ট হিসাবে আনতে পারতেছো, ঠিক আছে। এটাকে নেস্ট লিস্ট বা সাব লিস্টও বলা হয় আর কি। ওকে ওকে, তারপরে আমরা এই হোয়াইল লুপ টুপ এগুলো তো দেখেছি। এখানে একটা প্রোগ্রাম লিখে তারপরে এটার প্রতিটা তোমাকে কিছুটা ব্যাখ্যা করেছে। ওকে, আচ্ছা, তোমরা কি ফিবোনাক্কি নাম্বার বা ফিবোনাচ্চি নাম্বার এটার সাথে পরিচিত কিনা? ফিবোনাক্কি নাম্বারের সাথে কি তোমরা পরিচিত? তোমাদের ইন্টারমিডিয়েট বা এগুলোতে থাকার কথা। পরিচিত তোমরা এটার সাথে? ফিবোনাক্কি সিরিজ, এই যে গোল্ডেন রেশিও নাকি কি আরো বলে, উইকিপিডিয়ায় যাই, এগুলো সম্পর্কে শুনো নাই? জি স্যার। শুনেছো? এই যে এই যে গোল্ডেন স্পাইরাল বলে আর কি। সো এগুলো হচ্ছে বেসিক কিছু সিরিজ আছে, এই উদাহরণগুলা মানে তোমার এগুলা শুধু ম্যাথমেটিক্স এর জিনিস মনে করো না, এগুলা কিন্তু অনেক জায়গায় এই সিরিজের অ্যাপ্লিকেশন আছে। এই বায়োলজিতে দ্য নাম্বার অফ র্যাবিট পেয়ার্স ফর্ম দ্য ফিবোনাক্কি সিকোয়েন্স, ঠিক আছে। সো এগুলি বিভিন্ন জায়গায় তোমার এগুলোর অ্যাপ্লিকেশন হয়েছে এখন পর্যন্ত। তোমাদের কেমিস্ট্রিতেও কোথাও না কোথাও আইদার হয়েছে অথবা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আর কি, ঠিক আছে। সো ফিবোনাক্কি নাম্বার সম্পর্কে আমি আবার একটু জাস্ট ব্রিফ বলি। আমাদের এটা এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো আমাদের লাগে, ঠিক আছে। সো ফিবোনাক্কি নাম্বারটা বোঝানোর জন্য আসলে আমাদের এটা ওপেন করেছি। ওকে,
বাবল সর্ট টর্ট এগুলো আমরা ডাবল এন্ডেড কিউ এগুলো সম্পর্কে আমরা বলেছিলাম। আচ্ছা, আসো ফিবোনাক্কি, তাই তো? ফিবোনাক্কি সিরিজ বলে আর কি। আচ্ছা, এই সিরিজটা একটা মজার সিরিজ। এটা হচ্ছে, ধরো তোমাকে বলা হয়, এটাকে সাধারণত এফ এন দিয়ে চিহ্নিত করা হয়। বড় হাতের এফ অনেক সময় দেওয়া হয়, ছোট হাতের এফ। তোমাকে এন এর ভ্যালু বলে দিবে, বলবে যে এন তম ভ্যালুটার মান কত। এটাকে দেখানো হয় এইভাবে, এফ এন, এন তম ভ্যালুর মান কিভাবে বের করবা, এফ এন মাইনাস ওয়ান প্লাস এফ এন মাইনাস টু। মানে হচ্ছে সোজা বাংলায় যদি বলি তাহলে আগের দুইটা টার্মের যোগফল। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যদি F5 বের করতে চাও, F5 বের করতে চাও, তোমাকে যোগ করতে হবে কি, F4 এবং F3। F4 যদি বের করতে চাও, F3 F2, এরকম ভাবে। এটা F3 বের করতে চাইলে F2 F1 এরকম। এখন বলো তো দেখি আমরা তাহলে থামবো কখন? ম্যাথমেটিক্যালি যদি দেখাই তাহলে এটা এরকম আর কি, function of n equal to function of n minus 1 plus function of n minus 2। ঠিক আছে, তো আমরা এইভাবে করতে করতে যে থামবো কখন, আসলে থামার এখানে তোমার এই f1 বের করার জন্য f minus 1, f0 এবং f minus 1 যোগ করতে হবে। f minus 1 বের করার জন্য f minus 2 minus 3 বের করতে হবে। এভাবে কিন্তু যেতেই থাকবে, এটার কিন্তু কোনো থামাথামি নাই। তাইলে আমরা এটার মান বের করব কিভাবে? সেই জন্য এইটার মান বলে দিতে হয় যে এই জায়গায় যে থামবে। ঠিক আছে, যেমন মনে করো, আরেকটা উদাহরণ দিয়ে আসি, তাহলে তোমার বুঝতে আর একটু সুবিধা হবে। এবার সে যাই, তোমার ফ্যাক্টোরিয়ালের কথা মনে আছে কিনা? ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে বের করি? কোন নাম্বারের ফ্যাক্টোরিয়াল, কোন নাম্বারের ফ্যাক্টোরিয়াল যদি বের করতে হয় তাহলে এফ এন যদি কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল হয় তাহলে এটা আমরা কিভাবে বের করি, এন ইন্টু এফ এন মাইনাস ওয়ান। তাহলে এখন কথা হচ্ছে এটা থামবে কখন? F5 ফ্যাক্টোরিয়াল অফ 5 বের করার জন্য, এখানে লিখি ফ্যাক্টোরিয়াল অফ 5 বের করার জন্য তোমার লাগতেছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 4, তাই না? ফ্যাক্টোরিয়াল অফ 4 বের করার জন্য লাগতেছে ফ্যাক্টোরিয়াল অফ 3। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল অফ 3 বের করার জন্য লাগতেছে ফ্যাক্টোরিয়াল অফ 2। ফ্যাক্টোরিয়াল অফ 2 বের করার জন্য লাগতেছে ফ্যাক্টোরিয়াল অফ 1। ফ্যাক্টোরিয়াল অফ 1 বের করার জন্য লাগতেছে ফ্যাক্টোরিয়াল অফ 0। ফ্যাক্টোরিয়াল অফ 0 বের করার জন্য তার আগে ফ্যাক্টোরিয়াল অফ -1। তাহলে এটা থামবে কখন, তাই না? থামার কোন একটা জায়গা তো বলে দিতে হবে। f-1 বের করার জন্য -2 এভাবে করে যেতেই থাকবে। তো আমরা সাধারণত কি করি, এখানে বলে দেই যে ওকে, এর আগে আমরা আর যাব না, আমরা ফ্যাক্টোরিয়াল 0 থেকে শুরু করি, তাই না? ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1। তো এইটা হলো তোমাকে বলে দিতে হবে যে ফ্যাক্টোরিয়াল অফ সামথিং এর মান কত সেটা বলে দিতে হবে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল অফ 0 এর মান বলে দিলাম 1। তাইলে তুমি এরপরে এখান থেকে কিন্তু বের করতে পারতেছো 1 ইন্টু 1। তাইলে তোমার এখানে হচ্ছে 1 ইন্টু 1 যদি করো তাহলে এটার মান আমরা পাচ্ছি হচ্ছে 1। ঠিক আছে, 1 ইন্টু এখানে হচ্ছে 2, সো এই 1 ইন্টু 2, 1 ইন্টু 2 এটার মান হচ্ছে 2। 2 ইন্টু 3, 3, তার মানে এটার মান হচ্ছে 3 6 ইন্টু 4, তাই তো? তার মানে 4 6 24
ইন্টু 5, তার মানে 120, তাই তো? সো তুমি পেয়ে গেলা ফ্যাক্টরিয়াল অফ 5 এর মান 120। সো সিমিলারলি তোমার এই ফিবোনাক্কির ক্ষেত্রেও আমাদের এই ধরনের, এটাকে বলা হয় বেস কেস, যে আমরা বলে দিলাম কোনটার মান কত, এরকম যে একটা বলে দিলাম, সেটাকে বলা হয় বেস কেস। সো আমরা এখানে বলে দিব f0 ইকুয়াল টু 0। তাইলে কি এখন বের করা যাবে কিনা বলো দেখি, f5 এর মানটা বের করা যাবে কিনা, বা এভাবে যদি দেই ফাংশন অফ 5 এর মানটা বের করা যাবে কিনা বলো দেখি, যাবে কি মনে হয়? আসলে যাবে না। কারণ কি? ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে গেলে এটার ক্ষেত্রে যাবে না কেন? শুনতে পাচ্ছ তো না আমাকে? জি স্যার। ওকে, সো এটার ক্ষেত্রে যাবে না। এটার কারণ হচ্ছে দেখো ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে ছিল f n-1, n-2 কিন্তু ছিল না। এখানে দেখো f1 এর মানটা বের করতে গেলে তুমি f0 লাগবে, f-1 লাগবে, ঠিক আছে? সো f0 এর মান নাইলে তুমি পেলা এখান থেকে ই করলা, কিন্তু f-1 কিভাবে বের করবা? এটা বের করতে গেলে তো f-2 -3 -3 -4 এইভাবে করতে করতে এটা কিন্তু আবার ছুটে গেল, তো গেলই। তার মানে যেহেতু এখানে তোমার -1 এবং f-n-1 n-2 চাচ্ছে, তার মানে অন্তত দুইটা বেস কেস তোমাকে অবশ্যই দিতে হবে। সো তোমাকে বলে দিতে হবে f1 এর মানটা কত, বা এই এই নোটেশনে যদি এভাবে লিখো তাহলে এভাবে লিখলাম, আর একটা নোটেশনে আমরা এভাবে লিখি, সেটার ক্ষেত্রে হয়তো f0 ইকুয়াল টু 0 বলে দিলাম, f1 ইকুয়াল টু 1 বলে দিলাম, ঠিক আছে? এটা যে সবসময় তোমাকে এই 0-1 বলে দিবে নট নেসেসারি। ফিবোনাক্কির ক্ষেত্রে আসলে এই সাধারণত এই 0 আর 1ই থাকে। অনেক সময় তোমাকে f1 ইকুয়াল টু 1 বলে দিল, f2 ইকুয়াল টু 2 বলে দিল। এখন দেখো, এখন কিন্তু তুমি f5 এর মান বের করে ফেলতে পারবা। f5 এর মান কিভাবে বের করবা? এই এটার মধ্যে যদি আসি, এই এখানে যদি আসি, তাইলে তোমার এইখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা যদি একটু লাল কালি দিয়ে লিখি, এই f1 এর মান হচ্ছে এইখান থেকে আমরা পাচ্ছি f1 এর মান হচ্ছে 1, ঠিক আছে? f2 এর মান বের করার জন্য তোমাকে কি করতে হবে? f1 এর মান লাগবে, আর সরি, f0 এর মান লাগবে, f1 এর মান লাগবে, তাই তো? f0 এর মান আমরা এখান থেকে পাচ্ছি 0, এটা 0, আর এটার মান হচ্ছে 1। তাহলে 1 প্লাস 0, এই f1 এর মান হচ্ছে f0 প্লাস f1, ঠিক আছে? এটা হচ্ছে f f সরি, এটা f1, আমরা বের করতে যাচ্ছি কি f2 এর মান। সো f2 এর মান এই কোথায় লিখি, এখানে লিখি f2 ইকুয়াল টু f1 প্লাস f0, ঠিক আছে? অর্থাৎ n-1, 2 - 1 তাহলে 1, 2 - 2 তাহলে 0। সো এটার মান হচ্ছে 1, এটার মান 0, তাহলে তোমার এই f2 এর মান হলো কত? f2 এর মান 1, তাই তো? f2 এর মান হচ্ছে 1, তাহলে f3 বের করে ফেলতে পারতেছে এখান থেকে, 1 প্লাস 1 এটা হচ্ছে 2, ঠিক আছে? f3 এর মান হচ্ছে 2, এখানে f2 এর মান পেয়ে গেছো 1, আগে থেকে বের করে রাখতে পারছো, মানে এটা ক্যালকুলেশন করলে তো এটাই আসবে। 2 আর 1 মিলে এটা হচ্ছে 3, 3 আর 2 মিলে হচ্ছে f5 এর মান হচ্ছে 5। এভাবে তোমার আরো যদি f100 চাই, সেটাও বের করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এইটা আমরা ওই উইকিপিডিয়াতে ছিলাম, সেখানে একটু যে দেখি এই মানগুলো কিভাবে আসে। এটার এই সিরিজের কিছু মান যদি আমরা দেখতে চাই তাহলে কিরকম আসে সেটা এখানে একটু প্লট করে দেখিয়েছে, যে এটার মানগুলো এই যে 1 2 3 5 8 13 21 এরকম একটা স্পাইরালের মতো হচ্ছে আর কি। সো মানে এখানে যেটা করেছে সেটা হলো 1 into 1, 2 into 2, 3 into 3, 5 into 5, 8 into 8, 13 into 13, 21 into 21 এরকম করে। সো এটার মানগুলোর এই যে এখানে দেখিয়েছে 0 1, এটা হলো f0, f1, f2, f3, f4, f5, f6, f7 এরকম করে যাচ্ছে, ঠিক আছে?
এই যে এইখানে সুন্দরভাবে ডেফিনেশন দিয়ে তারা কিন্তু এই জিনিসটা করেছে। এটাকে বলা হয় ফিবোনাকি সিকোয়েন্স, ফিবোনাকি নাম্বারস। এইগুলা হচ্ছে এটার সুন্দর সুন্দর নাম। সো এই 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 সিকোয়েন্সটা তোমার ওই ফিবোনাকি সিকোয়েন্স, ফিবোনাকি সিরিজ লিখে যদি আমরা দেই তাহলে বিভিন্ন জায়গায় তুমি ফার্স্ট 100 ফিবোনাকি নাম্বার, ফার্স্ট সরি 100 ফিবোনাকি নাম্বারস। সো তারা এখানে বিভিন্ন জায়গায় এগুলোকে আমরা একটু দেখতে পারি। সো তারাও কি খুব বেশি কিছু বলে নাই আর কি। গোল্ডেন রেশিও, এটাকে গোল্ডেন রেশিও বলা হয় আর কি। কেন বলা হয় এগুলো তোমরা দেখে গেলে অনেক কাজে লাগে আর কি, যাদের ম্যাথমেটিক্স রিলেটেড আছে। আমি অবশ্য এখানে তোমরা মনে করো না যে ম্যাথমেটিক্স পড়াচ্ছি, এটা আসলে জাস্ট একদম বেসিক, ধরো প্লাস মাইনাস এগুলার মতো এই সিকোয়েন্স আমরা একটু সিকোয়েন্স দিয়ে দেখাই এই জন্য, যাতে কারণ লুপ টুপের ব্যাপার আছে তো, সো এইগুলো একটু সিকোয়েন্স, এগুলোর জন্য যে কোনো সিকোয়েন্স লাগে, তো এই জন্য এই বেসিক সিকোয়েন্স এগুলা আমরা আমাদের দেশে অত একটা শিখি না। বা তুমি অন্য দেশের তুমি ছোট বাচ্চাদেরকেও দেখবা এই সিকোয়েন্স গুলো সম্পর্কে তারা জানে আর কি। আমাদের আস্তে আস্তে হবে আর কি, তবে আমাদের এখনো ওইভাবে জানে না আর কি মানুষ। এইগুলো আসলে সেম জিনিসই। আমি কি ইন্টারনেটের সাথে কানেক্টেড আছি? মানে তোমরা আমাকে শুনতে পাচ্ছ না? এই জি স্যার। গুড। এই যে এখানে দেখো, তোমার কাছে মনে হতে পারে নাম্বারগুলো আসলে খুব ছোট ছোট আসতেছে এবং ছোট ছোটই থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখো এই নাম্বারগুলো কি অবস্থা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত 55 আছে, 11 12 13, এই দেখো বাড়তেছে, এই দেখো 99 পর্যন্ত গেল। ঠিক আছে, এটা আসলে এই 11 12 13 14 এরকম করে বাড়তেছে, এবং এই এই শেষ পর্যন্ত এই 100-তে এখানে যে পৌঁছলো। এটা কিন্তু একটা ছোট নাম্বার না, 100-র মধ্যেই দেখো কত বড় যে পৌঁছছে। ঠিক আছে, এরপরে এই যে 101 থেকে শুরু করে দেখো, হ্যাঁ বাড়তেছে। ঠিক আছে, 300-তে যে দেখো কত ডিজিট হয়ে গেছে। ওকে, ইভেন তুমি পাইথনে এটা খুব সহজে ক্যালকুলেট করতে পারবা, 300 হইলেও সহজে ক্যালকুলেট করতে পারবা, কিন্তু তুমি ইয়েতে যে দেখো গা, কি বলে এটার নামটা, সিতে যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, এরকম একটা সিকোয়েন্স বের করতে অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলি তোমরা ছবি টবি দেখলে দেখবা যে আরো অনেক থাকে। একটা সুন্দর লিস্টেরই ছিল, এটার মধ্যে ফ্যাক্টর গুলো সহ দেখাইতো, ওইটা আমি খুঁজতেছিলাম। এই যে সুন্দর, এই যে কি ফ্যাক্টরাইজেশন সহ এখানে দেখাচ্ছে। এবং এখান থেকে তুমি সহজ সুন্দর যে জিনিসটা পাবা সেটা হলো প্রাইম নাম্বার কোনগুলা, এগুলাকে বলা হয় ফিবোনাক্কি প্রাইম। ঠিক আছে, এই যে 2 3 5 80 13 89, তোমাকে বলা হলো যে 15th ফিবোনাক্কি প্রাইমটা বের করে আনো, তাহলে তোমার ওই গুনে গুনে একটা প্রোগ্রাম চালালা, 15 ফিবোনাক্কি প্রাইমটা বের করে নিয়ে আসলা। বুঝতে পারছো, এই যে এখানে বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়তে এখানে কিন্তু সে ফ্যাক্ট ই সহ দেখাচ্ছে, এখানে দেখো কত বড় একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, সো এখানে তারা এই যে বড় বড় কত বড় বড় দুইটা প্রাইম নাম্বার প্লাস ছোট আর একটা প্রাইম নাম্বার এর গুণফল হিসাবে এই ফিবোনাক্কি নাম্বারটা আছে। ঠিক আছে, এই ধরনের বড় প্রাইম নাম্বারের গুণফল যেগুলো সেগুলো তারা আবার কিন্তু এই যে লাল কালি দিয়ে মার্ক করে রাখছে, যে এখানে বড় বড় প্রাইম
নাম্বার দিয়ে গুণ হয়েছে আর কি। এগুলো কি প্রাইম নাম্বার? দাঁড়াও, তো সন্দেহ করে গেলাম। সবুজ গুলাই তো প্রাইম নাম্বার। হ্যাঁ, সবুজ গুলো প্রাইম নাম্বার, কিন্তু 3, 7 এগুলোকে তাহলে কালার করতেছে না কেন? এগুলো হলো ছোট প্রাইম নাম্বার, মানে এই জন্য মনে হয় কালার করতেছে না। এখানে এসে এগুলাকে গুরুত্ব দিয়েছে। নতুন প্রাইম আসছে এরকম মনে হয়। এই প্রাইম গুলো আগে চলে আসছে, কিন্তু এই প্রাইম গুলো আগে আসে নাই, এই জন্য সম্ভবত ই করেছে আর কি। এখানে সব নতুন প্রাইম এসেছে এইগুলো আর কি। There is a complete list of all Fibonacci numbers and 1000 Fibonacci number. আচ্ছা, এই যে ফিবোনাক্কি নাম্বার, ফিবোনাক্কি নাম্বার বা ফিবোনাক্কি সিরিজের মতো আরেকটা সিরিজ আছে, লুকাস সিরিজ। ঠিক আছে, ভয় পেও না যে এইটা আবার ফিবোনাক্কি নাম্বার দেখে কুল পাইতেছি না, আবার এটা কোন নিয়ে আসলো। এটা কিচ্ছুই না, জাস্ট এই যে এই ফাংশন অফ 1 এবং প্রথম টার্মটা আর দ্বিতীয় টার্মটা এখানে 1, লুকাস সিরিজে জাস্ট একটু চেঞ্জ করছে। ঠিক আছে, লুকাস সিরিজে জাস্ট একটু চেঞ্জ করেছে লুকাস নাম্বার। তুমি এখান থেকে যদি দেখো, ওইটার আবার আরেকটা তৈরি হয়। সো এটার মধ্যে f0 f1 তো 0 1, লুকাস সিরিজে হচ্ছে L0 হচ্ছে 2 আর L1 হচ্ছে 1। এইটা ঠিকই আছে, f0 যে 0 ছিল, এটাকে এটা লুকাস সিরিজকে L দিয়ে দেখায় আর কি। সো L0 হচ্ছে 2 আর কিছুই না, অর্থাৎ ফার্স্ট টার্মটা ওখানে ছিল 0, লুকাস সিরিজে 2 করে দিছে, এই আর কিছু না। সো সেখান থেকে একটু একটু জাস্ট চেঞ্জ হয়ে গেছে, এবং প্রায় কাছাকাছি জিনিসই, কিন্তু মানে এটা এরকম ভাবে একটা স্পাইরাল তৈরি হচ্ছে, আর আগেরটা তৈরি হয়েছিল এরকম ভাবে একটা স্পাইরাল, এই যা। ঠিক আছে, মানে কাছাকাছি জিনিসই, খুব বেশি আসলে তেমন পার্থক্য নাই। এটারও বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন জায়গায়। লুকাস লুকাস প্রাইম আছে, অর্থাৎ ওই সিরিজের মধ্যে যেগুলা প্রাইম, ঠিক আছে, সেগুলাকে বলা হয় লুকাস প্রাইম। তো এগুলোর বিভিন্ন ই আছে, মেইনলি আমাদের যেই কাজে লাগবে সেই কাজে আমরা আবার ফিরে আসি। তো এখানে কি কোনো কোশ্চেন আছে কিনা ফিবোনাক্কি সিরিজ বা ফিবোনাক্কি নাম্বার বা লুকাস সিরিজ লুকাস নাম্বারের উপরে? জাস্ট এখানে লুকাসের ক্ষেত্রে যেটা করে সেটা হলো এই জিরোটার জায়গায় এটা 2 হইলে এটা হচ্ছে লুকাস। ওকে ওকে, তো এখানে সেরকম একটা মানে লুকাস সিরিজটাকে তুমি কিভাবে ক্যালকুলেট করবা বা এই নাম্বারটা কিভাবে বের করবা, তা তোমরা আগে যদি নিজেরা চিন্তা করো তাইলে বেটার। আরেকটু সহজ, মানে এমনি নরমাল আরেকটু অ্যাপ্রোচ দেখাই। ফিবোনাক্কি সিরিজ আমরা হাতে কলমে যদি বের করি তাহলে কি বের করব? 0তম এটা হচ্ছে 0, 1তম নাম্বারটা হচ্ছে 1, তারপরে 2তমটা হচ্ছে 0 প্লাস 1 করে 1 আসলো। ঠিক আছে, তারপরে 1 প্লাস 1 করে 2 হলো, তারপরের পদ এটা 0 1 2 3তম পদ, 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, তাহলে 3 4 5 6 7 8 9, অদূর ভুল করতেছি, সরি, এরকম তো না। ওকে, সো এটা বের হবে তো আগের দুইটা যোগ করে। সো 1 প্লাস 2 এটা হবে 3, 3 প্লাস 2 5, 3 প্লাস 5 6 তমটা হবে 8, 8 প্লাস 5 13, 13 প্লাস 8 21, 21 প্লাস 13 34, 34 প্লাস 21 তার মানে 55, তাই তো। তারপরে 55 হলো 89, 89 প্লাস 55 কোথায়? 55 হচ্ছে 4, 8 5 13, 1 14 144, তাই তো। তারপরে এটার সাথে 89 যোগ করো, আসবে লাস্টে 3, তারপরে 8 আর 15 হচ্ছে 23, 233, এরকম ভাবে আরো 14 15 যা আছে তুমি আসতে পারবা, জাস্ট পরেরটা ক্যালকুলেট করে যেতে পারবা।
সো এখানে আরেকটা মজার জিনিস দেখো, এটাকে তুমি যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এটা পাচ্ছ সি ইকুয়াল টু এ প্লাস বি। এবার এটা এক ইটারেশনে তুমি বের করলা, পরে পরে তুমি 3 নাম্বারটা যখন এইটাকে যখন সি হিসাবে বের করবা, তখন দেখো এটাকে যদি সি হিসাবে বের করো, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি তোমার হিসাবে বের করতে হবে। তাহলে এ কোনটা হয়ে যাবে? এটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি তুমি এটাকে যখন সি হিসাবে বের করবা, ঠিক আছে, সি ইকুয়াল টু এ প্লাস বি, এটাকে যখন এ বি, এটা যখন সি হবে, তখন এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তার মানে দেখো, যেটা এক ইটারেশনের জন্য বি থাকতেছে, পরের ইটারেশন এটা হয়ে যাচ্ছে এ। এক ইটারেশনে বি, এটা হয়ে যাচ্ছে পরের ইটারেশনে এ। আর এক ইটারেশনে যেটা সি থাকতেছে, পরের ইটারেশনে সেটা বি হয়ে যাচ্ছে। এক ইটারেশনে যেটা সি থাকতেছে, পরের ইটারেশনে এটা বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আসলে এটার প্রোগ্রামটা আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। তারা এই যে এ বি কে 0 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিল। ঠিক আছে, এই যে এখানে আমরা যেরকম এ বি কে 0 0 এ এবং বি 0 এবং 1 ধরে রাখলো, এটাকে যদি একটু এই পাশে রাখি, তাহলে এখানে আরো ভালো সুন্দরভাবে বুঝবো। এখন তারা কি করতেছে, 1000 পর্যন্ত প্রিন্ট করবে। সো এ মানে 1000 বলতে তোমার নাম্বার, ফিবোনাক্কি নাম্বার 1000, এন এর মান না। তো ফিবোনাক্কি নাম্বার 1000 এর মধ্যে যেগুলো ফিবোনাক্কি নাম্বার আছে সেগুলো বের করার চেষ্টা করতেছে। সো সে এখানে এ দিয়ে প্রিন্ট করতেছে, প্রথম 0তম ফিবোনাক্কি নাম্বারটা প্রথমে প্রিন্ট করলো, তারপরে ইন্ড করবে সে কমা দিয়ে। ইন্ড ইকুয়াল টু এরকম দেয়, তোমরা জানো, এখানে নিউ লাইনের জায়গায় সে কমা দিবে, এরকম ভাবে তুমি যদি দিয়ে দাও। তারপরে সে কি করতেছে, এ ইকুয়াল টু বি করে দিচ্ছে। এই যে আমরা দেখতেই পাচ্ছিলাম এখানে এই ইটারেশনের বি, যে পরের ইটারেশনের সে এই হিসাবে কাজ করতেছে, এই জন্য সে কি করতেছে, এ ইকুয়াল টু বি করতেছে, আর বি ইকুয়াল টু এ প্লাস বি করতেছে। বি ইকুয়াল টু এ প্লাস বি মানে এই যে সিটা মানেই তো এ প্লাস বি, তাই না? এই সিটা পরের ইটারেশনের বি হিসাবে কাজ করতেছে। সেই সি ইকুয়াল টু এ প্লাস বি, সেই এ প্লাস বিটা সে ডাইরেক্ট আর কি বসায় দিচ্ছে, যে এ প্লাস বি, এই বি বি থাকতেছে। সো পরের ইটারেশনের যে বি, এটা ইকুয়াল টু এ প্লাস বি বসিয়ে দিচ্ছে। এরকম ভাবে পরের ইটারেশনে আবার এ প্রিন্ট হলো, তারপরে সেই যে 0 প্রিন্ট হচ্ছে, পরের 1 1 2, এটা তুমি যদি করো, তাহলে সেটা কিন্তু প্রিন্ট করে সুন্দরভাবে করতে পারতেছে। এখানে আমরা একটু জাস্ট ফিবোনাকি সিরিজের কথাটা লিখি। সরি, ফিবোনাকি সিরিজ উইকিপিডিয়ার লিংক চাইলে রাখা যায়। আচ্ছা, এইটা নিয়ে আসি, এ কমা বি ইকুয়াল টু 0 কমা 1, তারপরে হোয়াইল এ লেস দেন 1000 প্রিন্ট এ এন্ড ইকুয়াল টু, অর্থাৎ এন্ড হবে কমা দিয়ে। ঠিক আছে, আমি যদি স্পেস দিয়ে চাই তাহলে স্পেস দিয়ে রাখলাম, সমস্যা নাই। তারপরে এ ইকুয়াল টু বি, ঠিক আছে, অর্থাৎ পরের ইটারেশনের জন্য। ওকে, বি বি এর মানটা এ তে রাখলাম, আর বি এ রাখবো কার মান, এ প্লাস বি, বা তুমি যদি এখানে সি তৈরি করো তাহলে সি এর রাখবা। ওকে, তারপরে আমরা এটা করে দিলে আমাদের হচ্ছে। এটাকে তারা একত্রিত করে এইভাবে লিখেছে আর কি। ওকে, সো এখন এইখানে তোমার কারো যদি এটা বুঝতে সমস্যা হয়, তাহলে এ প্লাস বি আবার সি তে নিয়ে করতে পারো। এখানে একটা কোশ্চেন আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমি যদি বি এর লাইনটা উপরে দেই, এ এর লাইনটা নিচে দেই, তাহলে কি রেজাল্টটা ঠিক আসবে কিনা, বা ধরো এ ইকুয়াল টু বি তো বি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি তো করলাম, আর বি ইকুয়াল টু এ প্লাস বি করলাম। সো আমি এই লাইনটা নিচে দিব, এই লাইনটা নিচে দিব, ওই বি প্লাস এ এই লাইনটা উপরে দিব, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা বলো দেখি।
দেখো সমস্যা আছে কিনা। সমস্যা নাই, কি মনে হয় সমস্যা কি আছে নাকি নাই? আসলে সমস্যা আছে, তাই তো। 0 1 2 4 এইভাবে আসতেছে, তাই তো। কিন্তু এই দেখো 4 এইটা কিন্তু আসলে ফিবোনাচি নাম্বার না। ফিবোনাচি সিরিজ মানে পাচ্ছি না স্যার। ফিবোনাচি সিরিজ পাই নাই, কেন পাই নাই বলতে পারবা কেউ? প্রিন্ট কারণ হচ্ছে দেখো a প্লাস বি দিয়ে এখানে যখনই আসতেছে এই 0 প্লাস 1, এই 0 a এর মান 0, b এর মান 1, 0 প্লাস 1 করে এটা 1 হয়ে যাচ্ছে, আর এই 1টাই আবার a তে অ্যাসাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বি এর মানটা আগে চেঞ্জ করে ফেলতেছে, তার মানে বি আর এ এর মান সেম হয়ে যাচ্ছে। এই জন্য দেখো এই যে প্রতিবার ডাবল হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক না? কারণ এ এর মান যা বি এর মান তাই হচ্ছে, প্রথমবার খালি চেঞ্জ আছে, কিন্তু এর পরের বার থেকে এর মান বি এর মান যা করলা সেটাই কিন্তু এর মান পরে করে দিলা। তো এইটা করলে কিন্তু আসলে হচ্ছে না, এই জিনিসটাই করতে হবে, অর্থাৎ বি এর মানটা আগে এ তে রাখতে হবে, তারপরে এ প্লাস বি। কিন্তু এইখানে এই জিনিসটাও আসলে হচ্ছে না, এই জিনিসটাও আসলে হচ্ছে না। কারণ কি বলো দেখি, এ দেখো 0 1 2 4 8 16 ওদের মতো আমাদের আসে নাই, এটার কারণ কি বলো দেখি। 512 পর্যন্ত আসছে, এরপরেরটা হয়ে গেছে 1024, তাই আসে নাই আর। ওরা যেটা করেছে এটা হলো একই লাইনে করেছে, অর্থাৎ এইটা আগে ইভালুয়েট হয়েছে, তারপরে এই জিনিসগুলো এখানে অ্যাসাইন করেছে। ঠিক আছে, আমরা যদি সঠিক আউটপুট আনতে চাই তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হলো আগে সি ইকুয়াল টু এ প্লাস বি করে নেওয়া লাগবে, এরপরে এটা করা লাগবে। এখন দেখো ওদের মতো আসে কিনা রেজাল্টটা। এখন দেখো হুবহু ওদের মতো রেজাল্টটা চলে আসলো। তাহলে পার্থক্যটা কি হলো, কেন এই ধরনের সমস্যাটা হলো বলো দেখি। কেউ কি এক্সপ্লেন করতে পারবা কিনা দেখি, যদি এক্সপ্লেন করতে পারো বুঝবো তোমরা অনেক কিছু বুঝে গেছো। তো তোমরা কি জানতে আগ্রহী কেন এইটা কাজ করতেছে? কিন্তু সরি, আমার ইন্টারনেট কানেকশন সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছিল। তোমরা আমার কথা কি শুনতে পেয়েছিলে? আমি বলছিলাম বেজে বেজে আসছিল স্যার। আচ্ছা, ওকে। সো আমি বলতে চাচ্ছিলাম, আচ্ছা এখন কি আমার কথা শোনা যাচ্ছে? সেটা হচ্ছে যে তোমরা কি জানতে আগ্রহী কিনা যে কেন আমাদের এইটা এইভাবে করে কাজ করতেছে না, ওদের এইটা এইভাবে কাজ করতেছে, আবার ওইভাবে দিলে কেন আমাদেরটা কাজ করতেছে? জানতে আগ্রহী কিনা? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা কি ডাটা ক্যাম্পে আবার সো তোমরা কি আগ্রহী কিনা এটা জানার জন্য, বা তোমরা কেউ চিন্তা করেছো কিনা যে কেন এরকম হচ্ছে? আমাদের এখানের কাজটা কি হচ্ছে এটা তো ক্লিয়ার। এই বি এর মান ধরো 0 1 আছে, বি এর মান এখানে এ এর মান 0 প্রিন্ট হলো, বি এর মান আছে 1, তাহলে 1টা যদি এ তে চলে যায় তাহলে এর মানও 1 হয়ে গেল, বি এর মানও 1 হয়ে গেল, এ প্লাস বি 1 প্লাস 1, বি এর মান হয়ে গেল 2। ঠিক আছে, তারপরের বার যখন আসলো এর মান 1, সরি এর মানও 2, বি এর মানও 2। সো তারপরে তুমি এই সরি এর মান 1 থাকলো কিন্তু বি এর মান 2, তাই তো। সো 2 যখন এর মান আবার বি এর মানের সমান করে দিচ্ছ, এর মানও 2 হয়ে যাচ্ছে। সো 2 প্লাস 2 4 হয়ে যাচ্ছে। তারপরের বার আসতেছো এটার মান 4, এর মানও 4 হয়ে যাচ্ছে। সো 4 প্লাস 4 8 হয়ে যাচ্ছে, এইভাবে করে যাচ্ছিল। ঠিক আছে, আর তাদের এখানে এটাতে কি হচ্ছে, আগে এইটা এক্সিকিউট হচ্ছে,
এরপরে এটা এক্সিকিউট হচ্ছে, এই দুইটা তারপরে যা এক্সিকিউট হলো সেটা তারা যথাক্রমে রেসপেক্টিভলি এইটা এবং এটাতে অ্যাসাইন করে দিল। সো তাদের এই পাশের কাজটা এই যখন আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর পাওয়া যায়, এটা ডান পাশের কাজটা পুরোপুরি আগে হয়ে যায়, তারপরে হচ্ছে এটা অ্যাসাইন করে। সো আমরাও যদি ঠিক সেভাবে করি তাইলে দেখবা যে আমাদেরটাও a প্লাস বি, এবং এভাবে যদি করি তাহলে আমাদেরটাও সিমিলার বা সেম ভাবেই কাজ করবে। ঠিক আছে, সেম ভাবে কাজ করতেছে। অথবা আমাদেরকে কি করতে হচ্ছে, ওই যে বি এর মানটা যে রিপ্লেস হয়ে যাচ্ছিল এখানে এখানে এই এ বি যে সমান হয়ে যাচ্ছে সেটা থেকে প্রিভেন্ট করার জন্য এখানে তোমার ওই এর আগের মানটা রেখে দেওয়ার জন্য আমরা কি করতেছি, এই যে এ প্লাস বি এটা আগেই ক্যালকুলেট করে এক জায়গায় রেখে দিচ্ছি। অর্থাৎ যখন এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার আগেই আমরা ক্যালকুলেট করে উপরে সি তে রেখে দিচ্ছিলাম এবং সিটা পরবর্তীতে বি তে অ্যাসাইন করে দিচ্ছিলাম। বুঝতে পেরেছো? সো এটা একটা ওয়ে, আইদার তুমি সি ইকুয়াল টু এ প্লাস বি করে এখানে সি ই করে দিলা, তাহলে পরবর্তীতে যে যখন তোমার এই এটা চেঞ্জ করতেছো তুমি, তখন এটা সি এর উপরে আর কোনো এফেক্ট করতেছে না, কারণ সি তুমি আগেই ক্যালকুলেট করে রেখে দিয়েছো। ঠিক আছে, আর এখানে এ প্লাস বি দিলে তখন এর মানটা কিন্তু এখানকার এর মান আর এখানকার এর মান কিন্তু এক না, তখন ডিফারেন্ট, অর্থাৎ বি দুইটাই আসলে বি যোগ করার মতো হয়ে যাচ্ছিল। সেইটার বদলে তুমি এইভাবেও কাজটা করতে পারো, এ বি ইকুয়াল টু বি কমা এ প্লাস বি। ঠিক আছে, এটা একটু এখানে কমেন্টে রেখে দিলাম। ওকে, সো এই পাওয়ারের জিনিসগুলো তো তোমরা জানো, সিন্স এত ইজ হায়ার প্রেসিডেন্স দেন, আচ্ছা প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি দুইটা টার্ম আছে, সেটাও একটু বলি। প্রেসিডেন্স হচ্ছে কার কাজ আগে হবে কার কাজ পরে হবে, প্লাস আছে ইনটু আছে পাওয়ার আছে, কার কাজ আগে হবে, যার প্রেসিডেন্স বেশি তার কাজ আগে হবে। ঠিক আছে, সো প্রেসিডেন্সের একটা প্রেসিডেন্স টেবিল আছে, সেই টেবিলে যার অবস্থান উপরে তাকেই তোমার আগে কাজ করে নিতে হয়। আমরা যদি সার্চ দেই প্রেসিডেন্স টেবিল ইন পাইথন, এই যে প্রেসিডেন্স তারা দেখাচ্ছে, কিন্তু এইটা তো ইউনারি তো এখানে নাই, প্লাস মাইনাস, ওকে অ্যাডিশন বিটওয়াইজ প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি, সো দেখি কি বলে। আচ্ছা, এই যে প্যারেনথেসিসের প্যারেনথেসিস সবচেয়ে বেশি, প্যারেনথেসিসের কাজ আগে হবে, তারপরে এক্সপোনেনসিয়েশন বা এটাকে বলে পাওয়ার, তাই তো, তারপরে প্লাস মাইনাস, তারপরে বিটওয়াইজ নট, এগুলো আমরা দেখবো বিটওয়াইজ নট কি, তারপরে ইনটু এ ডিভিশন মড এগুলা, তারপর প্লাস মাইনাস, তারপরে বিটওয়াইজ শিফট এন্ড আর এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি, এগুলো কি জিনিস, এইগুলো আমরা দেখেছি নট এন্ড অর, অতএব এন্ড এরটা আগে হবে, অর এরটা কিন্তু পরে হবে। ঠিক আছে, যত এন্ড আছে এগুলো আগে হয়ে যাবে, অর তারপরে হবে, আর এই ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল এগুলি তারও আগে হয়ে যাবে। ঠিক আছে, সেগুলি কিছু, এটাকে বলে প্রেসিডেন্স। এটা তো একই লাইনের মধ্যে যদি দুইটা থাকে তাহলে কোনটা আগে হবে সেটা। এখন কথা হলো এদের প্রেসিডেন্স তো সমান, এদের প্রেসিডেন্স তো সমান, তাইলে এদের মধ্যে যদি ইকুয়াল ইকুয়াল থাকে নট ইকুয়াল থাকে, দুইটা থাকে, অথবা ইকুয়াল ইকুয়াল এক জায়গায় একই লাইনের মধ্যে আবার পরে আছে গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কোনটার কাজ আগে হবে সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি, যে কোনটার কাজ আগে হবে সেটা ডিফাইন করা। সো এটা হলো যাকে আগে পায় তার কাজটা আগে হবে। ঠিক আছে, অর্থাৎ এইগুলোর মধ্যে যদি ইকুয়াল ইকুয়াল আগে পায় তাহলে এই ইকুয়াল ইকুয়ালের কাজ আগে করবে, পরে গ্রেটার দেন ইকুয়ালের কাজ করবে, আর যদি গ্রেটার দেন ইকুয়ালকে আগে পায় তাহলে এটার কাজ আগে করবে, পরে ইকুয়াল ইকুয়ালের কাজ করবে। তো এখন এই যে যাকে আগে পায় এটা তো বুঝলাম, কিন্তু আগে পায়ের মধ্যে কিন্তু আবার দুই ধরনের আগে পায় আছে, একটা হলো বাম দিক থেকে আগে, আরেকটা হলো ডান দিক থেকে আগে। ঠিক আছে, এই অ্যাসোসিয়েটিভিটি হলো এই দুই ধরনের, অর্থাৎ কোন দিক থেকে আগে, বাম দিক থেকে আগে না ডান দিক থেকে। সো লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি একটা, আরেকটা হচ্ছে রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি। সো এখানে
This operator have the same precedence. When two operators have the same precedence, associativity helps to determine the order of the operation. Associativity is order which an expression is evaluated that has multiple operators of the same precedence. Almost all the operators have left to right associativity. অর্থাৎ পাইথনের মধ্যে ম্যাক্সিমাম অপারেটরের প্রিসিডেন্স অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট। ঠিক আছে, তো তোমার এই ইনটু এবং ডিভিশন এটা হচ্ছে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি। সো তুমি এখানে গুণ করো 5 × 2 হলো 10, 10 ফ্লোর ডিভিশন 3, তার মানে রেজাল্ট আসতেছে 3। আর তুমি যদি এইটা লাগাই দাও ব্র্যাকেটের প্রেসিডেন্স সবার আগে, সো ওইটা আগে হয়ে যাচ্ছে 2/3, এখানে 0 এসে পড়তেছে, 5 × 0 মানে 0। ঠিক আছে, সো এটা তুমি বুঝতে পারলা যে এটা লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি। ওকে, সো এখানেও সেম ওইভাবে তুমি এক্সপোনেন্ট ওপর, আচ্ছা এক্সপোনেন্টের আবার রাইট টু লেফট। ঠিক আছে, 9 রাইট টু লেফট, সো সে আগে 3⁻² করবে, তারপরে 2⁻, বাকি এখানে যেটা আসে সেটা করবে আর কি। ওকে, এটা ইকুইভ্যালেন্ট টু এটা। সে আগেরটা যদি এরকম করে নিতে চাও তাহলে আগে ব্র্যাকেট দিয়ে নিতে হবে আর কি। নো অ্যাসোসিয়েটিভ অপারেটর, সাম অপারেটর like assignment operator and comparison operator do not have associativity in Python. There are separate rules for sequence of this kind of operator and cannot be expressed as associativity. কিছু জিনিসের আছে যেগুলো আসলে associativity মেইনটেইন করে না, এগুলি বিভিন্ন। সো এটা আমাদের দেখতে পারো আর কি। ঠিক আছে, খুব বেশি দরকার নাই, কারণ ওই ইকুয়াল মানে ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরের তো আসলে এই অ্যাসাইনমেন্ট প্লাস করে বা করার আসলে কোনো উপায় নাই। অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম পাশে সবসময় একটাই ভেরিয়েবল থাকতে পারবে। ঠিক আছে, এবং অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো সেগুলো ইউজ করা যাচ্ছে না। সো প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি, এই দুইটা কনসেপ্ট আমরা বুঝতে পারলাম আর কি এখান থেকে। মেইন আমাদের কনসার্ন ছিল এটা। সো আমরা মোটামুটি একটু রিভাইজ দিতে গিয়ে এখানে বিভিন্ন ইয়েতে আটকা পড়ে গিয়েছি। সো সেই জায়গায় আমরা একটু দেখলাম আর কি। সো ইন দ্য মিন টাইম তোমাদের পিছনের জিনিসগুলো কিছু রিভাইজ হয়ে গেল। এখান থেকে তোমরা যারা এতদিন ধরো নাই, হয়তো ভয় পেয়েছো বা যাই হয়েছে, সো এখন যদি আবার শুরু করতে চাও শুরু করতে পারো। ঠিক আছে, সো টাইম দিয়ে শুরু করতে পারো। এই জিনিসগুলো একেবারে বেসিক জিনিসগুলো এখানে আছে, এবং যারা একটু পড়তে চাও এখান থেকে পড়তে পারো। ইভেন ডেটা ক্যাম্পে যদি এই করতে চাও করতে পারো। ডেটা ক্যাম্প থেকে আমরা মেইনলি ওই ম্যাটল্যাব, ম্যাটপ্লটলিব বা এগুলা এখানেও আসবে, সো আমরা ওগুলা একটু দেখার চেষ্টা করবো, নামপাই, ম্যাটপ্লটলিব। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী দিন আমরা আরেকটু সামনের দিকে যাব। হ্যাঁ, কিছু বলবা? হ্যালো হ্যাঁ স্যার, ওই যে যার কানেকশন চলে গেছিল স্যার, ও জানতে চাইছিল স্যার, মানে ওর ডাটা ক্যাম্পে পুরনো আইডি দেখাইতেছে, এখন কি স্যার নতুন আইডি মানে নতুন ভাবে কি স্যার সাইন ইন করতে হবে নাকি পুরনোটা হলেই চলবে? ওর পুরনো যেই ইমেইল আইডি আছে সেই ইমেইল আইডিতে একটা ইনভাইটেশন গেছে। ঠিক আছে, জি স্যার। ওই ইনভাইটেশনে ওর জয়েন গ্রুপ এই ধরনের একটা লেখা থাকার কথা, সেখানে সে জয়েন গ্রুপ দিয়ে জয়েন করবে আর কি। ঠিক আছে, জি স্যার। আর যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। স্যার আমাদের কি মানে পুনরায় রেজিস্টার করতে হবে নাকি স্যার আমাদের যে আগের আইডিতে ঢুকলেই হবে? আগের ই দিয়ে ঢুকলেই হবে, তবে ওখানে হয়তো দুইটা অর্গানাইজেশন দেখাতে পারে, বা যদি এরকম হয় যে তোমরা অ্যাক্সেস করতে পারতেছো না জয়েন করার পরেও, তাহলে আমাকে বলবে। ঠিক আছে, জি স্যার। ওকে, তো এখানে রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করে ফেলো। আমরা এর পরের দিনে ইফ এলস ফর এগুলো একটু দেখে যাব যে এখানের কোনো জিনিস আমাদের বাদ পড়েছে কিনা। হ্যাঁ, তারপরে আমরা আসলে এখানে এই জিনিসগুলো আমরা আগে দেখেছি, সবই আগে দেখেছি, কিন্তু জাস্ট একটু চেক করে যাব, কারণ কিছু কিছু জিনিস ছোটখাটো জিনিস হয়েছে। আমরা আন্ডারস্কোরের ব্যাপারগুলো দেখলাম, তারপরে এই প্রেসিডেন্স অ্যাসোসিয়েটিভিটির কথা, এগুলো মনে হয় আগে বলেছি কিনা আমার মনে নাই, বাট এগুলা এখানে ল্যামডা বা এগুলো সম্পর্কে আরেকটু জানতে পারবো। তো যদি তোমাদের কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানে শেষ করি।